ড্রামার শুরুতে আমরা দেখতে পাই ইয়েনজু নামের একটা কিউট মেয়েকে। সে তার মেডিকেল স্কিলের প্র্যাকটিস করছিল। তার দক্ষতা এতটাই অসাধারণ ছিল যে তার মাস্টার ও অবাক হয়ে যান এবং সে বলে, তোমার মেডিকেল স্কিল তো আমার থেকেও উন্নত হয়ে গেছে, তাই এখন সময় এসেছে তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার। এই বলে মাস্টার ইয়েনজুর হাতে একটি সার্টিফিকেট এবং একটি ছেলের ছবি তুলে দেন আর বলে, তুমি এটা নিয়ে শহরে যাবে এবং সেখানে যাবার পর তুমি চ্যাং পরিবারকে খুঁজে বের করবে। আর ওটা হলো চ্যাং পরিবারের ছেলে চ্যাংশুর ছবি। তার দাদা একসময় আমার চরম শত্রু ছিল। এটা শুনেই ইয়েনজু ভাবতে থাকে, এখন আমি বুঝতে পারছি মাস্টার এত বছর ধরে পাহাড়ি অঞ্চলে লুকিয়েছিল কেন, নিশ্চয়ই শত্রুদের হাত থেকে বাঁচতে এমনটা করেছিল। তারপর সে নিজের মনে মনে বলে, আমি এখন জানি আমাকে কি করতে হবে। এবং তখনই সে সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে মাস্টার অন্যদিকে তাকিয়ে তার সাথে কথা বলেই যাচ্ছিল। সে বলে, তবে পরে আমার সেই শত্রুর সাথে বন্ধুত্ব হয়ে যায় এবং তার নাতির সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছিল। তাই এখন তোমার কাজ হলো পাহাড় থেকে শহরে গিয়ে চ্যাংশুকে বিয়ে করা। এটা বলেই মাস্টার পিছনে তাকাতেই দেখে ইয়েনজু সেখানে নেই। তখনই ইয়েনজু দূর থেকে মাস্টারকে ডেকে বলে, মাস্টার আপনি চিন্তা করবেন না, আমি চ্যাংশুকে খুঁজতে যাচ্ছি আর তাকে খুঁজে বের করে আপনার বদলা নিয়ে তারপরেই আমি ফিরে আসব। এটা বলেই সেখান থেকে সে দৌড়ে চলে যায়। তখন মাস্টার তাকে জোরে ডেকে বলে, চ্যাংশু কিন্তু তোমার হবু হাজবেন্ড হয়ে। কিন্তু ততক্ষণে ইয়েনজু অনেক দূরে চলে গেছে। পরবর্তী দৃশ্যে আমরা ড্রামার হিরো মিস্টার চ্যাংশুকে দেখি, যিনি তার কোম্পানি থেকে বের হচ্ছিল। আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে আজকের শিডিউলের ব্যাপারে জানাচ্ছিল আর বলে যে সেই বড় প্রজেক্টটা আমাদের কোম্পানি পেয়েছে। তাদের এই কথা চ্যাংশুর প্রতিদ্বন্দ্বী কোম্পানির এক ব্যক্তি শুনে ফেলে। তখন সে প্রচণ্ড রেগে যায় এবং বলে, ওকেরই এই প্রজেক্টটা কেন দেওয়া হলো। তাই সে রাগ করে চ্যাংশুকে গাড়ি দিয়ে ধাক্কা দিতে যায়। ঠিক তখনই হঠাৎ ইয়েনজু সেখানে এসে যায় আর সে তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে চ্যাংশুকে বাঁচিয়ে নেয়। তখন চ্যাংশু অবাক হয়ে ইয়েনজুর দিকে তাকিয়ে থাকে আর সে ভাবতে থাকে যেন হাওয়া থেকে এক দেবদূত এসে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। এরপর ইয়েনজু তাকে হাওয়ায় ভাসিয়ে নিরাপদে মাটিতে নামিয়ে আনে। ততক্ষণে যে ব্যক্তি চ্যাংশুকে গাড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল, চ্যাংশুর গার্ডরা তাকে ধরে ফেলে। তখন চ্যাংশুর অ্যাসিস্ট্যান্ট ছুটে এসে জিজ্ঞেস করে, স্যার আপনি ঠিক আছেন তো? তখন সেই আক্রমণকারী লোকটা চিৎকার করে বলে, সব তোমার দোষ চ্যাংশু, আমি তোমাকে ছাড়ব না। এরপরে চ্যাংশু তার গার্ডদের নির্দেশ দেয় তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তখন ইয়েনজু তাকে বলে, ও তাহলে তুমি চ্যাংশু? চ্যাংশু তখন বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই তার বদলে আমি তোমাকে 10 মিলিয়ন ইউয়ান দিচ্ছি। তখন ইয়েনজু তার ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করতে থাকে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, এই মেয়ে তুমি কি করছো? এরপর সে গার্ডদের বলে, দ্রুত স্যারকে এই মেয়েটার কাছ থেকে বাঁচাও। তখন ইয়েনজু তার মাস্টারের দেওয়া সেই সার্টিফিকেট বের করে চ্যাংশুকে দেয় আর বলে, আমি পাহাড় থেকে তোমাকেই খুঁজতে এসেছি। চ্যাংশু সেটি খুলে দেখে এটি একটি বিয়ের সার্টিফিকেট। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমার মনে পড়েছে, আপনার দাদাজি যখন সুস্থ ছিল তখন সে বলেছিল যে সে মাউন্টেনে গিয়ে আপনার ম্যারেজ ঠিক করেছিল, তাহলে এই মেয়েটি নিশ্চয়ই জু পরিবারের মেয়ে হবে। ঠিক তখনই ইয়েনজু লক্ষ্য করে গার্ডরা তার দিকে বন্দুক তাক করে আছে। তখন সে এক গার্ডের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর অবাক হয়ে দেখতে থাকে এটা কি। চ্যাংশুর অ্যাসিস্ট্যান্ট তখন বলে, স্যার তাহলে এই মেয়েটাই কি আপনার পাহাড়ি সেই ফিয়ান্সি? চ্যাংশু তখন ইয়েনজুকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই জু পরিবারের মেয়ে? ইয়েনজু বলে, হ্যাঁ। ঠিক তখনই ইয়েনজুর সৎ বোন তাদের দূর থেকে দেখতে পায়। তখন সে ভাবে, আচ্ছা তাহলে এটা ইয়েনজু, কিন্তু ও বেঁচে আছে কিভাবে? তখনই তার চোখ পড়ে চ্যাংশুর হাতে থাকা ম্যারেজ সার্টিফিকেটে। সে চিন্তিত হয়ে বলে, এ তো চ্যাংশু আর জু পরিবারের মধ্যে একটা আনুষ্ঠানিক সম্পর্কের প্রমাণ। তখনই সে তাড়াতাড়ি তার মা বাবাকে ফোন করে পুরো ঘটনাটা জানানোর জন্য। এরপর সে মনে মনে ভাবে, যাই হোক আমি ইয়েনজুকে চ্যাংশুর কাছাকাছি যেতে দেব না। তারপরে সে দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে চ্যাংশু ইয়েনজুকে বলে, এই এগ্রিমেন্ট আর কোনো কাজের না, কারণ এটা পুরনো যুগের নিয়ম ছিল। এটা বলে সে তাকে একটা 30 মিলিয়ন ইউয়ান এর চেক দিয়ে বলে, তুমি নিশ্চয়ই বুঝে গেছো আমি কি বোঝাতে চাইছি। তখন ইয়েনজু বলে, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সত্য, আর যদি তুমি তোমার কথা রাখতে পারো তবে বাকি কিছুই গুরুত্বপূর্ণ না। এই কথা বলে সে চেকটি ফেলে দেয়। তখন তারা দেখে এই মেয়ের কাছে তো টাকা পয়সার কোনো গুরুত্বই নাই। ঠিক তখনই চ্যাংশুর কাছে একটা ফোন আসে। তখন সে জানতে পারে যে অলৌকিক ডাক্তারের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। তখন সে দ্রুত সেখান থেকে চলে যায়। ইয়েনজু তখন তার সাথে যেতে চাইলে অ্যাসিস্ট্যান্ট তাকে যেতে দেয় না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে চ্যাংশুকে দেখতে থাকে। এরপর সে নিজের ম্যাজিক্যাল কম্পোজ বের করে চ্যাংশুকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তার কম্পোজ ঠিকভাবে দিক নির্দেশনা দিচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে কিছু অচেনা লোক এসে ইয়েনজুকে ঘিরে ধরে আর তাকে জু পরিবারে নিয়ে আসে, অর্থাৎ ইয়েনজুরি বাড়িতে নিয়ে আসে। সেখানে তার বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইয়েনজু বলে, আপনিই তো আমাকে জোর করে ধরে এনেছেন। তারপর সে আরো জিজ্ঞেস করে, আপনি আসলে কে? তখন ইয়েনজুর সাতমার আগে চিৎকার করে বলে, তুমি তোমার বাবার সাথে এইভাবে কথা বলছো? মনে হচ্ছে এত বছর পাহাড়ে থেকে তোমার বেয়াদবি বেড়ে গেছে, তাই আজ আমি তোমাকে শিক্ষা দেব। ইয়েনজুর সৎবোন লিংজা মনে মনে ভাবে, এই মা মরা মেয়েটা নিজেকে কি ভাবে? ও মনে করছে যে ও আমার কাছ থেকে চ্যাংশুকে কেড়ে নিবে, এবার বুঝবে মজা। এরপর ইয়েনজুর সাতমা তাকে চড় মারতে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই ইয়েনজু ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে সেই আঘাত ঘুরিয়ে দেয়, ফলে সেই চটটি গিয়ে সাতমার গালেই পড়ে। লিংজা তখন বলে, মা তুমি নিজেকে চড় মারলে কেন? তার মা হতবাক হয়ে বলে, আমি কিছুই জানি না, বুঝতে পারছি না কিভাবে নিজের গালে নিজেই চড় মারলাম। এইসব দেখে ইয়েনজু খুশি হয়।
তখন লিংজা বলে তুমি কি ভাবছো আমি জানি না যে তুমি মাউন্টেন থেকে এই সব চাল শিখে এসেছো, কিন্তু মনে রেখো যতদিন আমি আছি ততদিনে তুমি চ্যাংশুকে কিছুই করতে পারবে না। ইয়েনজু তখন মনে মনে ভাবে মনে হচ্ছে এরা সবাই চ্যাংশুর শত্রু, আর এরাও ওকে মারতে চায়। তখন সে বলে আমি দেরিতে এসেছি তাতে কি হয়েছে, লাইনে তো থাকতেই পারি। এই কথা শুনে লিংজা রেগে যায়। তখন তার বাবা চিৎকার করে বলে ইয়েনজু তুমি এখনই তোমার বোনের কাছে ক্ষমা চাও। তখন ইয়েনজু বলে আমি কখনোই ক্ষমা চাইব না। তখনই আমরা দেখি সেখানে চ্যাংশুর মা এসেছে, আর তাকে দেখে লিংজা খুশি হয়ে যায় আর বলে আন্টি আপনি এখানে কি করছেন। তখন ইয়েনজু তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে লিংজাকে নিচে ফেলে দেয়। তারপর ইয়েনজুর সামনে এসে তাকে হ্যালো বলে। তখন চ্যাংশুর মা তার গার্ডদের আদেশ দেয় এই মেয়েটাকে এখান থেকে নিয়ে চলো। এরপর চ্যাংশুর মা ইয়েনজুকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে বসে সে বলে আমি চ্যাংশুর মা, এই বলে সে তাকে একটা কার্ড দিয়ে বলে এখানে 10 মিলিয়ন রয়েছে। তখন ইয়েনজু মনে মনে ভাবে আচ্ছা তাহলে এটাই চ্যাংশুর মা, সে আমাকে টাকা দিতে চাচ্ছে যাতে আমি চ্যাংশুকে না মারি। এরপর সে মৃদু হেসে বলে আপনি তো খুব সুন্দরী একজন মহিলা, তবে দুঃখিত আমি আপনার কথা মানতে পারছি না। তখন চ্যাংশুর মা চিন্তা করে এতদিন পর চ্যাংশুকে কোনো মেয়ে এতটা পছন্দ করেছে, আমি এই সম্পর্কটা যেভাবেই হোক সফল করব। এইসব ভাবার পর সে অর্থের পরিমাণ বাড়িয়ে দেয় এবং বলে আমি তোমাকে 50 মিলিয়ন দেব। তখন ইয়েনজু নিজেকে নিজে বোঝাতে থাকে না আমি এই টাকা নিতে পারি না, আমার মাস্টার পাহাড়ে অপেক্ষা করছে, আমি তার বদলা নিতে এসেছি। তারপর সে সোজাসাপটা বলে দেয় আপনি আমাকে যতই টাকা দেন আমি এই চুক্তি ভাঙব না। এই কথা শুনে চ্যাংশুর মা খুশি হয়ে যায় এবং বলে আমি তো এটাই চাই যে তুমি এই কন্ট্রাক্ট না ভাঙো। তখন ইয়েনজু অবাক হয়ে ভাবে আমি তো তার ছেলেকে মারতে চাচ্ছি, আর উনি নিজেই আমাকে সেই কাজ করতে বলছেন। তারপর সে হেসে বলে আসলে আমাদের লক্ষ্য তো একই, তাই আপনি চিন্তা করবেন না, আমরা এখন থেকে ভালো বোন হয়ে গেছি। চ্যাংশুর মা বোন শুনে খুশি হয়ে যায়। তারপর সে ইয়েনজুকে জিজ্ঞেস করে আমি তো তোমার মায়ের বয়সী, তুমি আমাকে বোন বলছো? তখন ইয়েনজু বলে আজ আমি চ্যাংশুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিয়েছে, আপনার কাছে কি কোনো আইডিয়া আছে? চ্যাংশুর মা হেসে বলে ওয়াও আমার বুমা তো একদম ফ্রি মাইন্ডের। তারপর সে ইয়েনজুর কানে কানে পরিকল্পনা বলে। এদিকে আমরা দেখি চ্যাংশু ও ওই একই রেস্টুরেন্টে এসেছে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে অলৌকিক ডাক্তারের যে তথ্য আমরা পেয়েছিলাম সেটা মিথ্যা ছিল। তখন সে হঠাৎই দেখে ইয়েনজু তার মায়ের সঙ্গে বসে আছে। এরপর সে মনে মনে ভাবে এই মেয়ে আমার মার সঙ্গে কি করছে। তখনই চ্যাংশুর মা ইয়েনজুকে বলে তুমি চ্যাংশুকে এই বলে ব্ল্যাকমেইল করতে পারো যে তুমি সবার সামনে তার গোপন কথা ফাঁস করে দেবে, যে তার মেইন ফাংশন কাজ করে না। এই কথা শুনে ইয়েনজু একেবারে স্তব্ধ হয়ে যায় আর জোরে জোরে এই কথা বলতে থাকে। তখন সেখানে চ্যাংশু এসে বলে আচ্ছা তুমি এইসব জানতে এতটাই যখন আগ্রহী তাহলে তুমি নিজেই পরীক্ষা করে দেখো না। এই বলে সে ইয়েনজুর হাত ধরে তাকে টেনে হোটেলের রুমে নিয়ে যায়। সেখানে সে ইয়েনজুকে জিজ্ঞেস করে তুমি এমন কি করেছো যে আমার মা তোমার উপর এত বিশ্বাস করছে? ইয়েনজু বলে অবশ্যই আমার নিজস্ব কিছু কৌশল আছে। চ্যাংশু মনে মনে ভাবে এই মেয়ের মধ্যে এমন কি আছে যার কারণে আমি ওকে রিজেক্ট করতে পারছি না। তারপর চ্যাংশু আবার জিজ্ঞেস করে তুমি না বলছিলে আমাকে পরীক্ষা করে দেখতে চাও, তাহলে আজ করে ফেলো। অন্যদিকে চ্যাংশুর মা হোটেলের ওয়েটারকে বলে চ্যাংশু ইয়েনজুর হাত ধরে তাকে রুমে নিয়ে গেছে, যদি ও ইয়েনজুর সঙ্গে মারামারি করে বসে। কারণ চ্যাংশু তো ছোটবেলা থেকেই মেয়েদের ঘৃণা করে। যখন ওর নানি ওকে কিডন্যাপ করেছিল আর অনেক কষ্ট দিয়েছিল তখন থেকেই ও মেয়েদের ঘৃণা করতে শুরু করে। এরপর চ্যাংশুর মা বলে না আমি এভাবে থাকতে পারি না, আমাকে গিয়ে দেখতে হবে। এদিকে আমরা দেখি চ্যাংশু ইয়েনজুকে চুমু খেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইয়েনজু হঠাৎ করে তার গলায় সুইচ ঢুকিয়ে ফেলে দেয় আর চিৎকার করে বলে তুমি কি ভেবেছিলে তুমি তোমার সুন্দর মুখের ছলনায় আমাকে ফাঁসিয়ে ফেলবে? একদম না। তখন চ্যাংশুর ব্যথা অনুভব হচ্ছিল, তাই চ্যাংশু জিজ্ঞেস করে তুমি আমার সাথে কি করেছো? ইয়েনজু তখন পালানোর চেষ্টা করে, কিন্তু চ্যাংশু তাকে ধরে ফেলে আর বলে তুমি এভাবে যেতে পারবে না। এরপর দেখা যায় চ্যাংশুর মা বাইরে থেকে তাদের কথা শুনছিল। ইয়েনজু চ্যাংশুকে বলে এটা আমার প্রথমবার, তাই অনেক ব্যথা হবে। তখন চ্যাংশুর মা তাদের কথা শুনে খুব খুশি হয় আর ভাবতে থাকে এত বছর ধরে চ্যাংশু কোনো মেয়েদের প্রতি আগ্রহী দেখায়নি। আমি তো ভাবছিলাম ও হয়তো সারা জীবন একাই থেকে যাবে, কিন্তু এখন দেখছি চিন্তার কিছু নেই, ওর জীবনে ঠিক মানুষটা এসে গেছে। এরপর চ্যাংশুর মা ওয়েটারকে নিয়ে সেখান থেকে চলে যান। এদিকে দেখা যায় ইয়েনজু তার ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে চ্যাংশুর গলা থেকে সুইচ বের করছিল, যেটা সে নিজেই ভুল করে ঢুকিয়ে দিয়েছিল। তখন সে বলছিল যে আমি প্রথমবার কারোর চিকিৎসা করছি, তাই আমি ভয়ে পাচ্ছিলাম যে তোমার খুব ব্যথা হবে। চ্যাংশু তখন বলে তুমি আমাকে সুইচ ঢুকিয়েছিলে আর এখন তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমার জীবন বাঁচানোর জন্য এখন তুমি কি চাও বলো? ইয়েনজু বলে তুমি নিজেই যখন জানতে চাইছো যে আমি কি চাচ্ছি, তাহলে শোনো আজ কোম্পানির গেটের বাইরে আমি তোমাকে যে জিনিসটা দিয়েছিলাম আমি সেটা পূরণ করতে চাই। চ্যাংশু জিজ্ঞেস করে তুমি কি সত্যিই সিরিয়াস? ইয়েনজু বলে অবশ্যই, আমি পাহাড় থেকে এই শহরে এসে তোমাকে খুঁজে বের করেছি শুধু এই কাজের জন্যই। তখন চ্যাংশু বলে ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি 10 দিন পর আমাদের চ্যাং পরিবারে তোমাকে সম্মানের সাথে গ্রহণ করে আমাদের বাড়িতে নিয়ে আসবে। তখন ইয়েনজু খুব খুশি হয়ে যায় আর চ্যাংশুকে হাতে তালি দিয়ে প্রমিস করতে বলে। তখন চ্যাংশু তালি দিয়ে দেয়। এরপর ইয়েনজু আনন্দে ঘর থেকে বের হতে যায়, কিন্তু দরজা খুলতেই সে দেখে চ্যাংশুর সব আত্মীয় স্বজন বিশেষ করে কাকিমারা দাঁড়িয়ে আছে বাইরে। তারা ইয়েনজুকে দেখে খুব খুশি হয় এবং বলে এই মেয়েটাই চ্যাংশুর হবু স্ত্রী। তারা সবাই ইয়েনজুকে ধরে কথা বলতে নিয়ে যায় আর একজন বলে আসলেই তোর ছেলের বউ অনেক সুন্দর। তখন চ্যাংশুর মা ইয়েনজুকে হাই বলে, ইয়েনজু তখন তাকে হাই বলে আর মনে মনে ভাবে এই বোন তো দারুণ, সে আমায় খুশি করার জন্য এতগুলো মানুষ ডেকে এনেছে। তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। সে ভাবে আর মাত্র 10 দিন তারপর চ্যাংশু তো আমার হাতেই মারা যাবে। এদিকে চ্যাংশুর মা তার আত্মীয়দের ম্যারেজ সার্টিফিকেট দেখাতে থাকে। তিনি বলে আমি সত্যি বলছি এই দুজন
দুজনের বিয়েটা অনেক আগেই ঠিক করা ছিল। চুক্তিপত্র আছে আমার কাছে। এই কথা বলতে বলতে হঠাৎ ম্যারেজ সার্টিফিকেট তার হাত থেকে পড়ে যায়। তখন ইয়েনজু সেটা তুলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই চ্যাংশু এসে সেটা তুলে নেয়। এরপর চ্যাংশু বলে, মা অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি ইয়েনজুকে ওর বাসায় ছেড়ে দিয়ে আসি। তখন চ্যাংশুর মা একটু মজা করে বলে, কিন্তু রুমে তো ইয়েনজুর সাথে এসব কিছুই বলনি। চ্যাংশু বলে, রুমে কি হয়েছে মা, তুমি হয়তো কিছু ভুল বুঝেছ। তখন চ্যাংশুর মা বলে, আমি সব কিছু জানি তোমাদের বিষয়, এখন আর দেরি করো না, যাও বাকি বিয়ের প্রসেস শেষ করে ফেলো। এই বলে তিনি দুজনকে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি চ্যাংশু আর ইয়েনজু কোর্টে চলে আসে ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য। সেখানে তাদের ছবি তোলা হচ্ছিল, কিন্তু তারা দুজন অনেকটা দূরে দূরে বসে। তখন ফটোগ্রাফার বলে, একটু কাছে আসুন, একটু হাঁ করে বসুন না। এই কথা শুনে ইয়েনজু এক ঝটকায় চ্যাংশুকে নিজের কোলে বসিয়ে ফেলে। এই মুহূর্তের ছবিটা হয়ে যায় তাদের ম্যারেজ সার্টিফিকেটের অফিসিয়াল ফটো। এরপর সার্টিফিকেট হাতে নিয়ে তারা কোর্ট থেকে বের হয়। চ্যাংশু তখন বলে, এই সার্টিফিকেটটা আমি আমার কাছে রাখছি, আর এখন যেহেতু সার্টিফিকেট হয়ে গেছে, তাই এখন বাকি পদ্ধতিগুলো অফিসিয়ালি কার্যকর হবে, কারণ বর্তমান সময়ে সবকিছু আইন মেনে চলতে হয়। ইয়েনজু বলে, ঠিক আছে আমি বুঝে গেছি, এখন তুমি নিজের খেয়াল রেখো, কারণ ঠিক 10 দিন পর আমাদের দুজনের মধ্যে একটা বড় যুদ্ধ হতে চলেছে। এটা শুনে চ্যাংশু অবাক হয়ে বলে, তুমি একটা মেয়ে হয়ে এত খোলাখুলি এমন কথা কিভাবে বলতে পারো? এসব কথা অন্য কোনো ছেলেকে কিন্তু বলো না। এই বলে সে চলে যায়। ইয়েনজু একা দাঁড়িয়ে ভাবে, আচ্ছা ও এত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে চলে গেছে। 10 দিনের মাথায় আমাদের সত্যিকারের যুদ্ধ হবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এরপর আমরা দেখতে পাই 10 দিন কেটে গেছে। আজ এখানে তাদের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল, কিন্তু এইদিকে ইয়েনজু তখনও পাহাড়ে নিজের প্রশিক্ষণে ব্যস্ত ছিল। এমন সময় চ্যাংশুর অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, স্যার ইয়েনজুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যাংশুর মা তখন চিন্তিত হয়ে পড়ে আর ভাবে ওর সাথে খারাপ কিছু তো হয়নি। অন্যদিকে আমরা দেখি ইয়েনজু বিয়ের পোশাক পরে ঘোড়ায় চড়ে শহরের দিকে রওনা হয়েছে। আর এদিকে চ্যাংশু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, দ্রুত ইয়েনজুকে খুঁজে নিয়ে এসো। ঠিক তখনই ইয়েনজু সেখানে ঢুকে পড়ে। তখন তাকে দেখে সবাই বলে, নববধূ এসে গেছে। কিন্তু ইয়েনজু মনে মনে বলে, চ্যাংশু আজ তোমাকে মরতেই হবে, কারণ তুমি আমাকে চ্যালেঞ্জ করেছ। এরপর সে বিয়ের পোশাকে এক হাতে বিশাল ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে এত বড় ছুরি দেখে সবাই কানাঘুষা শুরু করে, এই নববধূ কি বরকে মারার জন্য এসেছে? চ্যাংশুর মা অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, মাউন্টেন এর মেয়েরা কি এভাবেই বিয়েতে আসে? অ্যাসিস্ট্যান্ট কিছু কাগজ দেখিয়ে বলে, না ম্যাডাম, এমনটা তো কোথাও লেখা নেই। ইয়েনজু চ্যাংশুকে বলে, তুমি তো নিশ্চয়ই এখন ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছ না? তাহলে আসো আমার সাথে লড়াই করতে, আজ আমি তোমার সাথে লড়াই করে তোমাকে মেরে ফেলবো। এই বলেই সে ছুরি তুলে চ্যাংশুর গলায় ধরে। তখন চ্যাংশু জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? ইয়েনজু বলে, হ্যাঁ আমি জানি, আমি এই কারণেই তো পাহাড় থেকে এখানে এসেছি। তোমার দাদাজি আমার মাস্টারের সবচেয়ে বড় শত্রু ছিল, তার জন্যই আমার মাস্টার এত বছর শহরে আসেননি, আর তুমি সেই শত্রুর নাতি, তাই আমি আমার মাস্টারের প্রতিশোধ এখন তোমার থেকেই নেব। আর বেশি কথা বলো না, তাড়াতাড়ি লড়াই শুরু করো। এই বলে সে ছুরি তুলে চ্যাংশুর দিকে ছুটে আসে। চ্যাংশু তখন ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলে, তোমার কি জানা আছে এটা কি? কিন্তু ইয়েনজুর ছুরির আঘাতে ম্যারেজ সার্টিফিকেট ছিঁড়ে যায়, আর চ্যাংশুর শার্টও ছিঁড়ে যায়। আর এইসব দেখে সবাই হাসতে থাকে। তখন চ্যাংশু বলে, তুমি দিনে দুপুরে এসব কি করছো? ইয়েনজু তাকে দেখে চিৎকার দিয়ে ওঠে, আর চ্যাংশুকে থাপ্পড় দিয়ে বলে, তুমি কতটা নির্লজ্জ, সময় নষ্ট করার জন্য তুমি এভাবে লজ্জাহীন হয়ে দাঁড়িয়ে আছো। তখন চ্যাংশু বলে, আমি নির্লজ্জ? তখন ইয়েনজু হঠাৎ করে চরম বিব্রত বোধ করে, নিজের মনেই ভাবতে থাকে, না আমার হুঁশে আসা উচিত, আমি ওর ফাঁদে পা দিতে পারি না। এরপর সে আশেপাশে মদ খুঁজতে থাকে আর ভাবে, মাস্টার বলেছিল মদ খুব ভালো একটা জিনিস, এটা আমাকে শক্তি দেবে। এই বলে সে তাড়াতাড়ি গিয়ে ওয়াইন খেতে শুরু করে। তখন লোকজন বলতে থাকে, এই নববধূ তো দেখি বেশ ভালোই মদ খেতে পারে, দেখে মনে হচ্ছে আজ সে ভীষণ খুশি। এই সময় চ্যাংশুর মা এসে ইয়েনজুকে বলে, তুমি যতই খুশি হও না কেন, কিন্তু আজকের দিনে এত মদ খেও না। আর তখন মদ খাওয়ার পর ইয়েনজু বলে, আজ রাতে আমি চ্যাংশুকে চাই। তখন চ্যাংশু তাড়াতাড়ি তার মুখ চেপে ধরে বলে, তুমি কি বলছো এসব? এরপর ইয়েনজুর মাথা ঘুরতে থাকে। তখন সে চ্যাংশুকে বলে, আমি দুজন চ্যাংশুকে দেখছি, তাহলে কি এখন আমার দুজনকে মারতে হবে? চ্যাংশু বলে, যখন মদ খেতে পারো না তখন এত মদ খাও কেন? তুমি কি বাকি অনুষ্ঠানে ঠিক থাকতে পারবে? ইয়েনজু বলে, অবশ্যই আমি পারবো। তখন চ্যাংশুর মা দুজনকেই স্টেজে নিয়ে যায়, আর আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এরপর চ্যাংশুকে প্রথমে প্রশ্ন করা হয়, সে কি ইয়েনজুকে বিয়ে করতে প্রস্তুত কিনা। চ্যাংশু উত্তর দিতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে লিঞ্জা এসে উপস্থিত হয় এবং চিৎকার দিয়ে বলে, আমি এই বিয়েতে রাজি না। তারপর সে চ্যাংশুকে বলে, তোমার এনগেজমেন্ট তো আমার সঙ্গে, তুমি ওকে বিয়ে করতে পারো না। তখন চ্যাংশু তাকে জিজ্ঞেস করে, এর মাইনে কি? লিঞ্জা তখন বলে, আমি তোমার হবুবধূ, আর এই মেয়েটি আমার ম্যারেজ সার্টিফিকেট চুরি করেছে। এরপর লিঞ্জার মা সবার সামনে বলে, এই মেয়েটি আপনাদের সবাইকে ঠকিয়েছে। ম্যারেজ সার্টিফিকেটে পরিষ্কার করে লেখা আছে যে চ্যাংশুর বিয়ে জু পরিবারের মেয়ের সঙ্গে হবে, আর জু পরিবারের একমাত্র মেয়ে হলো আমার মেয়ে লিঞ্জা। ইয়েনজু এসব শুনে পুরোটাই বিভ্রান্ত হয়ে যায়, কিছুই বুঝতে পারছে না। এরপর চ্যাংশু ইয়েনজুকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলবে না? কিন্তু ইয়েনজু তখনও মাতাল অবস্থায় ছিল, আর সে হেসে বলে, তুমি তো সত্যিই খুব হ্যান্ডসাম। তখন ইয়েনজু সাতমা বলে, আমি জানি তুমি এতদিন পাহাড়ে থেকেছো, তুমি মা বাবার আদর পাওনি, তাই এইসব তুমি এই কারণেই করছো। এখন চুপচাপ নিজের ভুল স্বীকার করো, আর এই বিয়ের অনুষ্ঠান থেকে চলে যাও, তাহলে এখনো আমাদের বাড়িতে তোমার জন্য জায়গা থাকবে। এরপর ইয়েনজুর বাবা বলে, তুমি এখনই মাথা নত করে লিঞ্জার কাছে ক্ষমা চাও, আর এই বিয়ের অনুষ্ঠান থেকে চলে যাও, তাহলেই তোমার জন্য জু পরিবারের দরজা খোলা থাকবে। তখন ইয়েনজু রেগে বলে, আমি জু পরিবারে গিয়ে কি করব? তোমরা কি আমার নামে কোটি টাকার সম্পত্তি রেখে দিয়েছ নাকি? তার বাবা বলে, আমি তোমার বাবা বলছি, তাই তুমি আসবে। এই কথা শুনে ইয়েনজু বলে, আচ্ছা তো আপনি এখনো বেঁচে আছেন, আমি তো মনে করতাম আপনি অনেক আগেই মারা গেছেন।
আমার এখনো মনে আছে আমি যখন 4 বছরের ছিলাম তখন তোমরা আমায় পাহাড়ে ফেলে দিয়ে এসেছিলে, আর সেখানে মাস্টারই আমার খেয়াল রেখেছে, সে না থাকলে আমি বেঁচে থাকতাম না। এই কথা শুনে তার বাবা চিৎকার করে ইয়েনজুকে মারার জন্য হাত তোলে। ঠিক তখনই চ্যাংশু এগিয়ে এসে তার বাবার হাত ধরে বলে, এটা চ্যাং পরিবারের জায়গা, এখানে আপনি নিজের ইচ্ছামতো কাউকে অপমান করতে পারেন না। তারপর সে ইয়েনজুর দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে সত্যি করে বলো, এই ম্যারেজ সার্টিফিকেট সত্যিই কি তোমার? ইয়েনজু তখন বলে, অবশ্যই না, আমার কাছে কোনো ম্যারেজ সার্টিফিকেট নেই। এই কথা শুনে লিনজা বলে, দেখলে আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটাই আমার ম্যারেজ সার্টিফিকেট চুরি করেছে। তখন চ্যাংশুর মা শান্তভাবে বলে, আমার মনে হয় এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এদিকে অ্যাসিস্ট্যান্টও বলে, হ্যাঁ, এই মেয়েটি তো 30 মিলিয়নের চেক পর্যন্ত নেয়নি, ওর দ্বারা এসব কিছু সম্ভব না। তখন ইয়েনজু চিৎকার করে বলে, তোমাদের এই নাটক কতক্ষণ চলবে? আমি লড়াই কখন শুরু করব? তখনই ইয়েনজুর সৎমা বলে, কিছু মানুষ দেখতে বোকা হলেও ভিতরে ভিতরে খুব চালাক হয়। এই কথা শুনে ইয়েনজু চিৎকার করে বলে, আপনি আমাকে বোকা বললেন কিভাবে? এটা বলে সে আবার সেই ছুরিটা তুলে তাকে মারার জন্য। তখন চ্যাংশুর মা তাকে থামিয়ে দিয়ে বলে, এটা ফেলে দাও, না হলে তোমারই ক্ষতি হয়ে যেতে পারে। তখন ইয়েনজু বলে, তোমরা সবাই মিলে আমাকে হারানোর চেষ্টা করছো। চ্যাংশু তখন বলে, আমি এই লোকদের সাথে কোনোভাবেই মিলিত না। এই কথা শুনে ইয়েনজু বলে, যদি সত্যি তাই হয় তাহলে তোমরা এখান থেকে চলে যাও। তখন লিনজা বলে, এটা তো আমার বিয়ের অনুষ্ঠান, আমি এখান থেকে কোথাও যাব না, বরং তুমি এখান থেকে চলে যাবে। ইয়েনজু তখন বলে, তুমি আমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাও না, তাহলে চলো ছোট বোন প্রতিযোগিতা হোক। এটা বলে ইয়েনজু লিনজাকে আক্রমণ করার চেষ্টা করে। লিনজা তখন ভয়ে পেয়ে লুকিয়ে যায়। ইয়েনজু তখন হেসে বলে, আমি তো শুধু তোমাকে ভয় দেখাচ্ছিলাম। তখন লিনজা চিৎকার করে বলে, তোমার সাহস কি করে হয় আমার সঙ্গে মজা করার? অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে চ্যাংশু জোরে বলে, এই পাগলামি এখনই বন্ধ করো, আর এখনই এখান থেকে বের হয়ে যাও, এরপর বিয়ের অনুষ্ঠান আবার শুরু হবে। তখন লিনজা বলে, শুনেছ তো, এখনই তুমি এখান থেকে বেরিয়ে যাও। এরপর লিনজা চ্যাংশুকে বলে, ভালোই হয়েছে, অবশেষে তুমি বুঝতে পেরেছ যে তোমার বিয়ে আমার সঙ্গেই হবে। চ্যাংশু তখন রেগে বলে, আমি এখান থেকে তোমাকে চলে যেতে বলেছি। তখন লিনজার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে বলে, মিস্টার চ্যাংশু, এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এদিকে লিনজা আবার বলার চেষ্টা করে, আমি তোমার হবু স্ত্রী, এই মেয়েটা না। তখন ইয়েনজু চ্যাংশুর থেকে ম্যারেজ সার্টিফিকেট বের করে দেখায় আর বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ আমরা সার্টিফিকেট নিয়ে ফেলেছি। এই কথা শুনে লিনজা হতবাক হয়ে যায় আর বলে, তোমরা ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে নিয়েছ? ইয়েনজু মুচকি হেসে বলে, এই সার্টিফিকেট এতটাই শক্তিশালী যে এটা দেখানোর পর সবাই চুপ হয়ে গেছে, ওরা এখন আমাদের পেছনে লাগার সাহসও পাচ্ছে না। এরপর চ্যাংশু তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়, এই লিনজা এবং তার পরিবারকে এখান থেকে বের করে দাও। ঠিক তখনই লিনজা বলে, আমার একটা কথা শোনো, আমি মাস্টার ব্যাংককে চিনি। মিস্টার চ্যাংশু, আপনি তো নিশ্চয়ই জানেন, আপনার যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল তখন আপনার দাদাজি আপনাকে বাঁচাতে গিয়ে তারই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং তারপর থেকেই সে কোমায় আছে। আর এই দুনিয়ায় একমাত্র মাস্টার ব্যানি আছে যিনি আপনার দাদাজিকে ভালো করতে পারবে, উনি অনেক বিখ্যাত একজন চিকিৎসক। এই কথাগুলো শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে আলোচনা করতে থাকে, তাহলে আসল ব্যাপার এটা। মিস্টার চ্যাংশুর দাদাজি কোমায় চলে গেছেন কারণ উনি চ্যাংশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপদে ফেলেছিলেন। আর তারা বলে, তাহলে মিস্টার চ্যাংশুকে তো তার দাদাজির প্রাণ বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে। তখন লিনজার মা এসে তাকে বোঝাতে শুরু করে, আপনার উচিত যেভাবেই হোক আপনার দাদাজির প্রাণ বাঁচানো। চ্যাংশু তখন জিজ্ঞেস করে, তোমাদের কি শর্ত? আমি আমার দাদাজির প্রাণ বাঁচানোর জন্য কি করতে পারি? লিনজা তখন বলে, এই মেয়েটাকে আমার বিয়ের অনুষ্ঠান থেকে বের করে দাও। ঠিক তখনই চ্যাংশুর দাদাজি সেখানে এসে উপস্থিত হন এবং বলে, তোমরা বাইরের লোক, তোমাদের কোনো অধিকার নেই আমার জীবনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার। দাদাজিকে দেখে চ্যাংশু চমকে যায় এবং তৎক্ষণাৎ তার কাছে ছুটে যায়। সে খুশিতে বলে, দাদাজি, আপনার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু আপনি তো অ্যাসিস্ট্যান্টকে বলে আমাকে আগে জানাতে পারতেন। দাদাজি তখন ধীরে ধীরে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় আর সব কিছু বলতে থাকে। ইয়েনজুর মাস্টার একটা চিঠি লিখে চ্যাংশুর দাদাজিকে পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, আমার স্টুডেন্ট ভুলবশত ম্যারেজ সার্টিফিকেটকে যুদ্ধের ঘোষণা মনে করে আপনার নাতিকে খুঁজে তার উপর প্রতিশোধ নিতে চলে গেছে। তাই আমি আগেভাগেই জানিয়ে দিচ্ছি যেন আপনি পরিস্থিতি সামলে নিতে পারেন। আর আপনি চিন্তা করবেন না, আমার ছাত্রী খুবই শক্তিশালী, ওই আপনাকে সুস্থ করে তুলবে। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। এরপর দাদাজি আনন্দের সঙ্গে বলে, আমি যদি একটু দেরি করতাম তাহলে তো তোমরা আমার নাতবুকে এখান থেকে জোর করে বের করে দিতে। এরপর লিনজা ও তার মা বাবা দাদাজিকে বলে, এই মেয়েটাই তো জু পরিবারের জন্ম নেওয়া মেয়ে যার সঙ্গে চ্যাংশুর বিয়ে ঠিক হয়েছিল। তখন দাদাজি বলে, ও তাই নাকি? বিয়ে তো আমি ঠিক করেছিলাম, আর আমি জানি না আমার নাতবুকে। তারপর দাদাজি চ্যাংশুকে বলে, দেখো, আমি অনেক বয়স্ক হয়ে গেছি, এখন আমার শান্তি দরকার, তাই এত চিৎকার চেঁচামেচি আমি সহ্য করতে পারি না। চ্যাংশু সাথেই তার অ্যাসিস্ট্যান্টকে আদেশ দেয়, এই ফালতু লোকগুলোকে এখান থেকে বের করে দাও। তখন গার্ড এসে লিনজা এবং তার পরিবারকে নিয়ে যেতে শুরু করে। লিনজা তখন চিৎকার করে বলে, আমি বিয়ে করলেই আপনার রোগ সারিয়ে দিতে পারি, কিন্তু কেউ তার কথা শোনে না। বাইরে এসে লিনজার মা বাবা প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে। এরপর লিনজা মাস্টার ব্যাংকে ফোন করে বলে, আপনি পরবর্তী নিলাম পার্টিতে আসবেন, আপনার সাহায্য দরকার। ওদিকে চ্যাংশুর দাদাজি ইয়েনজুকে দেখে খুব খুশি হয়। সে হাসি মুখে বলে, তুমি তো অনেক বড় হয়ে গেছো আর অনেক সুন্দরীও হয়েছ। এখন আমি খুবই খুশি যে তোমার আর চ্যাংশুর বিয়ে হচ্ছে। আমি আর তোমার মাস্টার দুজনেই খুব সন্তুষ্ট। ইয়েনজু অবাক হয়ে বলে, দাদাজি, আপনি কোন বিয়ের কথা বলছেন? আমি তো এখানে চ্যাংশুর সঙ্গে লড়াই করতে এসেছি, কারণ আপনি আর আমার মাস্টার পুরনো শত্রু ছিলেন।
কিন্তু এখন আপনি অসুস্থ, তাই আপনার শত্রুতা আমি আপনার নাতির উপর থেকেই নিতে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কিছুই হবে না। দাদাজি হেসে বলে, তোমার একটা বড় ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, একসময় আমি আর তোমার মাস্টার শত্রু ছিলাম ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভালো বন্ধু হয়ে যাই, এবং তখনই যখন তোমরা দুজনেই ছোট ছিলে আমি তোমার আর চ্যাংশুর বিয়ের ব্যবস্থা করে দিই। এই কথা শুনে ইয়েনজু স্তব্ধ হয়ে যায়, এবং সে বলে, মানে আমরা দুজন এনগেজড? এই যে চিঠিটা সেটা কোনো যুদ্ধের ঘোষণাপত্র না, ওটা আমার ম্যারেজ সার্টিফিকেট ছিল। এই কথা বলেই সে কাঁদতে শুরু করে, আর বলে, আমার মাস্টার তো আমারে অপমানই করে দিল। চ্যাংশু তখন মজা করে বলে, আমাকে বিয়ে করতে তুমি এত লজ্জা পাচ্ছ, তাহলে তুমি কাকে বিয়ে করতে চাও? এইসবের মাঝে হঠাৎ দাদাজির শরীর খারাপ হয়ে যায়। তাকে এমন অবস্থায় দেখে ইয়েনজু বলে, দাদাজি হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়েছে। উনি এখনো পুরোপুরি ঠিক হননি, ওনাকে ভালো ওষুধের দরকার হবে, তবেই সুস্থ হবেন। এই বলে ইয়েনজু তার বিশেষ শক্তি ব্যবহার করে দাদাজির উপর নিলামে প্রয়োগ করতে থাকে। চ্যাংশু তখন মনে মনে ভাবতে থাকে, আমাকে আগামী সপ্তাহের নিলাম ইভেন্টে যেতে হবে মিস্টার ব্যাং এর সঙ্গে দেখা করতে, হয়তো তিনিই দাদাজিকে পুরোপুরি সুস্থ করতে পারবে। এরপর দৃশ্য বদলে যায়, আমরা দেখি চ্যাংশুর মা ইয়েনজু আর চ্যাংশুকে একটা বাড়ির সামনে নিয়ে আসেন। তিনি বলে, এই বাড়িটা তোমাদের বিয়ের গিফট আমার তরফ থেকে, আজ থেকে তোমরা দুজন এখানেই থাকবে। ইয়েনজু এত সুন্দর বাড়ি দেখে খুব খুশি হয়ে, আর চ্যাংশুর মা ইয়েনজুকে বলে, ধন্যবাদ তোমাকে, তুমি আমার ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছ। ইয়েনজু তখন বলে, আপনি আমাকে এত বড় একটা বাড়িতে থাকতে দিচ্ছেন, তাই বোন ধন্যবাদ তো আমারই বলা উচিত। এই বলে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তখন চ্যাংশু বলে, তোমার কি মাথা ঠিক আছে? এটা আমার মা, তুমি তাকে বোন বলছো কি করে? চ্যাংশুর মা হেসে বলে, তোর কি সমস্যা হচ্ছে এতে? ইয়েনজু যদি আমাকে বোন বলে সেটা তো আমার খুব ভালোই লাগছে। তারপর সে বলে, আসো তাহলে একটা ব্যাপার ঠিক করে নেই, তুমি আমাকে মা বলে ডাকবে আর ইয়েনজু আমাকে বোন বলবে। এই বলে তিনি ইয়েনজুকে বাড়ি দেখানোর জন্য ভিতরে নিয়ে যায়। চ্যাংশু তখন চুপচাপ দাঁড়িয়ে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, বলো তো, এসব ঠিক হচ্ছে? আমার তো মোটেই ঠিক মনে হচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট হেসে বলে, স্যার আপনাকে মেনে নিতেই হবে। এরপর চ্যাংশু মনে করতে থাকে, এই মেয়ে তো কয়েক ঘন্টা আগেও আমার জন্য পুরো একটা ভিলেন ছিল। তারপর বাড়ির সব কাজের লোকেরা ইয়েনজুকে স্বাগত জানাতে আসে। তখন চ্যাংশুর মা ইয়েনজুকে বলে, আমি জানি তুমি অনেক বছর পাহাড়ে থেকেছ, অনেক কষ্ট করেছ, কিন্তু এখন আর কোনো কষ্টের দরকার নেই। আমি তো তোমার বোনের মতো, তুমি এটা ভেবে নাও, যদি কখনো চ্যাংশু তোমাকে ডিভোর্সও দিয়ে দেয়, এই বাড়ি তখনও তোমারই থাকবে, তুমি যখন খুশি এখানে আসতে পারো। এই কথা শুনে ইয়েনজু খুবই খুশি হয়ে যায়, আর ভাবে আমার কাছে এতগুলো ফ্যামিলি মেম্বার। এরপর সে বাড়ির সমস্ত কাজের লোকের সঙ্গে হাক করতে থাকে। এটা দেখে চ্যাংশুর মার খুব খারাপ লাগে, আর চ্যাংশুকে বলে, তুমি ইয়েনজুর খেয়াল রেখো, সে অনেক কিছু সয়েছে জীবনে। চ্যাংশু তখন বলে, মা তুমি চিন্তা করো না, ও এখন আমার স্ত্রী, আমি অবশ্যই তার যত্ন নেব। ঠিক তখনই ইয়েনজু চ্যাংশুর মাকে জিজ্ঞেস করে, আচ্ছা আজ রাতে আমি কোথায় ঘুমাবো? চ্যাংশুর মা মিষ্টি হেসে বলে, তোমাদের এখন বিয়ে হয়ে গেছে, তাই স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাবে, অবশ্যই একই রুমে। এই কথা শুনে চ্যাংশু আর ইয়েনজু দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপরে রাতে ইয়েনজু অনেক লজ্জা পাচ্ছিল, সে তখন বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমের ভান করে। ঠিক তখনই চ্যাংশু ঘরে প্রবেশ করে এবং বিছানায় বসতে যায়, আর তখনই ইয়েনজু আচমকা বিছানা থেকে গড়িয়ে মাটিতে পড়ে যায়। চ্যাংশু তাড়াতাড়ি ছুটে গিয়ে বলে, তোমার কি হয়েছে, ঠিক আছো তো? ইয়েনজু বলে, না কিছু না, আমি মাটিতে ঘুমাতে বেশি পছন্দ করি। চ্যাংশু এসে তার পাশে বসে। ইয়েনজু তখন ভয়ে তাড়াতাড়ি বিছানায় উঠে যায়। চ্যাংশু তখন বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? ইয়েনজু বলে, আমার মাস্টার আমাকে বলেছিল সব পুরুষেরা এক ধরনের দানবের মতো, তাই তাদের থেকে সাবধান থাকতে হবে। তখন চ্যাংশু বলে, তোমার ভয়ে পাওয়ার দরকার নেই, যতক্ষণ তুমি প্রস্তুত না হও আমি তোমার সঙ্গে কিছুই করব না। পরদিন সকালে চ্যাংশু তার মাকে বলছিল, মা আমাদের তো নিলাম পার্টিতে দেরি হয়ে যাচ্ছে। তার মা তখন বলে, আরেকটু অপেক্ষা করো, আজ আমার বৌমার প্রথম দিন, সে প্রথমবারের মতো কোনো পার্টি অ্যাটেন্ড করবে। আমি চাই সে যেন ভালোভাবে তৈরি হয়ে আসে, আর মেয়েদের তো একটু সময় লাগে সাজতে। ঠিক তখনই ইয়েনজু পুরো সাজগোজ করে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, সে কতটাই সুন্দর লাগছে। চ্যাংশুর মা হেসে বলে, দেখছো না, তোমার চোখ যেন সরছেই না ইয়েনজুর উপর থেকে। চ্যাংশু লজ্জা পেয়ে বলে, মা যদি এখনই আমরা না যাই তাহলে ঠিক মতো পৌঁছাতে পারবো না। এরপর দৃশ্য পাল্টে যায়, আমরা দেখি নিলাম পার্টিতে লিনজা তার মাকে বলছে, মাস্টার ব্যাং ও পার্টিতে আসছে, ওই দাদাজিকে সুস্থ করে তুলতে পারবে। সে ভাবছিল যদি এটা হয় তাহলে সে আবার চ্যাংশুর চোখে গুরুত্ব পাবে। ঠিক তখনই চ্যাংশু পার্টিতে এসে পড়ে, আর সঙ্গে ইয়েনজুকে ও নিয়ে আসে। লিনজা ইয়েনজুকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইয়েনজু বলে, আমি তো নিলাম পার্টিতে এসেছি। এরপর আমরা দেখি স্টেজে সেই বিখ্যাত মাস্টার ব্যাং, যাকে লিনজা নিজেই আমন্ত্রণ জানিয়েছিল। ইয়েনজু যখন তাকে দেখে সে চমকে ওঠে এবং ভাবে, এ তো আমার সিনিয়র ভাই, নিশ্চয়ই ও জানে না আমি মাউন্টেন থেকে এখানে এসেছি, পরে ওকে সারপ্রাইজ দেব। এরপর নিলাম শুরু হয়ে যায়। সর্বপ্রথমে এমন কিছু জেটস জিনিসের নিলাম হয়। এই জেটসগুলোর মধ্যে কিছু আসল আর কিছু নকল। সবাই বিট করা শুরু করে। তখন ইয়েনজু ও 100 মিলিয়নের বিট করে, যেটা সবচেয়ে বড় বিট ছিল। তখন তার সিনিয়র ভাই তাকে লক্ষ্য করে এবং বুঝে যায় ও তো মাউন্টেন থেকে এখানে চলে এসেছে। ঠিক তখনই লিনজা রেগে গিয়ে ইয়েনজুকে বলে, তুমি কি করছো? এগুলো কি তোমার টাকা? ইয়েনজু বলে, না, এগুলো আমার হাজব্যান্ডের টাকা, তাই আমি ইচ্ছে মতো খরচ করতে পারি। চ্যাংশু পুরোটা শুনে অবাক হয়ে যায়, তুমি কি বললে আমাকে? ইয়েনজু বলে, হ্যাঁ হাজব্যান্ড, আমার বোন আমাকে বলেছে আমাদের এখন বিয়ে হয়ে গেছে, তাই তুমি এখন আমার হাজব্যান্ড। এরপর ইয়েনজুর বাবা চিৎকার করে বলে, তুমি আমাদের পরিবারের ইজ্জত নষ্ট করছো, আর এত টাকা খরচ করে চ্যাং
পরিবারের সামনে আমাদের সম্মান ডুবিয়ে দিচ্ছ। ইয়েনজু বলে, এটা আমার হাজবেন্ডের টাকা, আমি চাইলে যত খুশি খরচ করব। ঠিক তখনই ব্যাং সবকিছু শুনে ফেলে সে ভাবে, ওহ, তাহলে জুনিয়র সিস্টারের বিয়ে হয়ে গেছে, তাহলে আমার ওকে একটা স্পেশাল গিফট দেওয়া উচিত। ইয়েনজুর সৎমা ও তাকে কথা শোনাতে থাকে, কিন্তু চ্যাংশু তখন ইয়েনজুর পক্ষ নিয়ে বলে, তোমরা চ্যাং পরিবারের ব্যাপারে কথা বলছো কেন, এটা আমাদের বিষয়। শেষে ইয়েনজু সেই বিট জিতে যায়। তারপর সে তার ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে বুঝে যায় কোনটা আসল জেট আর কোনটা নকল। এই সিদ্ধান্তের ফলে চ্যাংশু অনেক লাভবান হয়। তখন এটা দেখে লিনজা আর তার মা বাবা হিংসায় ফেটে পড়ে। তারা ভাবে ওর কপাল এত ভালো হয় কিভাবে। এরপর ব্যাংক সকলের সামনে ইয়েনজুর জন্য গিফট প্রস্তুত করে। সে ইয়েনজুকে একটা আসল জেট উপহার দিতে চায়, কিন্তু এখানে একটা ভুল বোঝাবুঝি হয়। লিনজা ভাবে এই গিফট নিশ্চয়ই আমার জন্য, এবং সে স্টেজে উঠে যায় সেটা নিতে। ঠিক তখনই ব্যাং এসে বলে, এই গিফট আমার সিস্টার ইয়েনজুর জন্য। এই কথা শুনে সবাই চমকে যায়, এর মানে ইয়েনজু ব্যাং এর ছোট বোন। লিনজা তো পুরো হতবাক, মিস্টার ব্যাং তো আগে থেকে ইয়েনজুকে চিনতেন। ঠিক তখনই চ্যাংশুর ফোনে তার মায়ের কল আসে। তার মা জানায়, তোমার দাদাজি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তখন তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। এরপর ইয়েনজু তার ম্যাজিক্যাল শক্তি দিয়ে অনুভব করে এখানে কিছু একটা সমস্যা আছে। তখন সে চ্যাংশুর মাকে জিজ্ঞেস করে, দাদাজি কি কোনো জিনিস ধরেছিল বা তার আশেপাশে কিছু ছিল? চ্যাংশুর মা বলে, হ্যাঁ, ওনার কাছে একটা ছোট্ট ক্লাব টাইপের জিনিস ছিল। ইয়েনজু সেটা দেখেই চিনে ফেলে এই জিনিসটা বিষাক্ত, এটার কারণেই উনি অসুস্থ। তখন ইয়েনজু তার মেডিকেল স্কিল দিয়ে দাদাজিকে সুস্থ করে তোলে। এটা দেখে সবাই তখন খুশি হয়ে যায়, আর দাদাজিও ইয়েনজুকে ধন্যবাদ বলে। তারপর চ্যাংশু ইয়েনজুকে জিজ্ঞেস করেন, তুমি এত ভালো চিকিৎসা শিখলে কোথা থেকে? তখন ইয়েনজু হেসে বলে, আমি আমার মাস্টারের কাছ থেকে শিখেছি, কিন্তু উনি বলেছে আমার ক্ষমতা ওনার থেকেও বেশি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, আপনার স্কিল দেখে তো বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, আপনি এক হাত দিয়ে তো গাড়িও উঠিয়ে নিয়েছিলেন। এই কথা শুনে সবাই হাসতে থাকে, কিন্তু চ্যাংশু চিন্তায় পড়ে যায়, এই মেয়ে আসলে কে? অন্যদিকে আমরা দেখি লিনজার বাবা রেগে তাকে থাপ্পড় মারে আর চিৎকার করে বলে, তুমি নিলামে এত টাকা খরচ করে আমাদের বিশাল ক্ষতি করে ফেলেছ। তার মা তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে, সব দোষ ও ইয়েনজুর। তখন লিনজা বলে, আমার যদি একবার চ্যাং পরিবারে বিয়ে হয়ে যায় তাহলেই সব সমস্যা মিটে যেত। তার মা বোঝাতে থাকে, তোমার কাছে যে ইউচেন পিলটা রয়েছে সেটা ব্যবহার করে চ্যাংশুর দাদাজিকে সুস্থ করার নাম করে ওদের বাড়িতে ঢুকো। তারপর সুযোগ পেয়েই চ্যাংশুকে ড্রাগ খাইয়ে দিও, তাহলেই আমাদের কাজ শেষ। পরের দিন সকালে আমরা দেখি যে ইয়েনজুর ঘুম ভাঙতেই সে দেখে চ্যাংশু তার পাশেই শুয়ে আছে। সে তখন চিৎকার করে বলে, তুমি আমার বিছানায় কি করছো? চ্যাংশু তখন বলে, এটা তো আমার রুম। তখন ইয়েনজু বুঝতে পারে সে ভুল করে চ্যাংশুর রুমেই ঘুমিয়ে পড়েছে, তাই চুপ হয়ে যায়। তারপর চ্যাংশু গোসল করার জন্য নিজের শার্ট খুলে, ইয়েনজু তখন তাকে দেখতেই থাকে। তখন চ্যাংশু বলে, চলো ব্রেকফাস্ট করি। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সকালের খাবার টেবিলে সবাই মিলে ব্রেকফাস্ট করছে। ঠিক তখনই একজন কাজের মেয়ে এসে বলে, বাইরে লিনজা নামের একটা মেয়ে এসেছে, সে বলছে সে ইয়েনজুর কাছে ক্ষমা চাইতে এসেছে। চ্যাংশুর মা তখনই বলে, ওর মতো মেয়েকে ভেতরে আনার দরকার নেই, কিন্তু ইয়েনজু বলে, না, ওকে ভেতরে আসতে দাও। তখন চ্যাংশুর মা বলে, তুমি তো জানো জু পরিবারে তুমি ছাড়া আর কেউ ভালো না, ও যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে। ইয়েনজু হাসে আর বলে, বোন, আপনি কি ভুলে গেছেন লিনজার কাছে সেই ইউচেন পিল আছে, আমরা ওকে ঠকিয়ে সেটা নিয়ে নেব। চ্যাংশু অবাক হয়ে বলে, তোমার তো বেশ ব্রেন আছে। ইয়েনজু বলে, আমি কি বোকা নাকি, আমার ব্রেন তো সুপার স্মার্ট। তারপর লিনজা ভিতরে আসে, তখন ইয়েনজু দেখে লিনজা হুবহু তার মতোই কাপড় পরে এসেছে। সে বলে, তুমি তো পুরোপুরি আমার কপি। লিনজা বলে, আমি জানি সিস্টার তুমি আমাকে পছন্দ করো না, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি ডিসিশন নিয়েছি, আমি নিজেকে শাস্তি দেব, এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করব, দিনরাত তোমার জন্য খাটব। ইয়েনজু হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু চ্যাংশু বাধা দেয়। তবুও লিনজা খুব খুশি হয় আর ইয়েনজুকে ধন্যবাদ দিয়ে বলে, তুমি আমাকে চাকরি দিয়েছ। ইয়েনজু বলে, ঠিক আছে, এখন দাঁড়িয়ে পড়ো, আমরা ব্রেকফাস্ট করব, আমাদের জন্য 4টা ডিশ তৈরি করো। লিনজা বাধ্য হয়ে রান্না করতে চলে যায় এবং সবার জন্য খাবার তৈরি করে নিয়ে আসে, কিন্তু ইয়েনজু তার খাবারে কিছু না কিছু ভুল ধরে আর বারবার বানাতে বলে। এইভাবে সারাদিন পরিশ্রম করার পর লিনজা খুব ক্লান্ত হয়ে পড়ে। তারপর সে তার মায়ের বলা প্ল্যান নিয়ে ভাবতে থাকে, এখন যে করেই হোক আমার লুকে ড্রাগ দিতে হবে। তারপরে লিনজা ইয়েনজুর রুমের দরজার বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। চ্যাংশু আর ইয়েনজু ইচ্ছা করেই জোরে কথা বলে যেন লিনজা শুনতে পারে। ইয়েনজু বলে, তুমি তো মেয়েদের প্রতি আগ্রহী না, তাই আমি তোমার সাথে ডিভোর্স নিতে চাই, আর আমি খুব শিগগিরই পাহাড়ে চলে যাব। লিনজা মনে মনে ভাবে, ইয়েনজু চলে যাচ্ছে, তাহলে তো আমার সব ঠিক হয়ে যাবে, এরপর আমি চ্যাংশুকে ড্রাগ দিয়ে নিজের করে নেব। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। তখন ইয়েনজু বলে, আর নাটক করার দরকার নেই, সে চলে গেছে। চ্যাংশু তখন ইয়েনজুকে কাছে টেনে আনে। তখন ইয়েনজু বলে, এরপরেও আমাদের ওকে দেখানোর জন্য এমন অভিনয় চালিয়ে যেতে হবে। চ্যাংশু রাজি হয়ে যায় আর বলে, তুমি তো আমাকে ঠিক করেছো, তাহলে তুমি আমাকে ট্রাই করে দেখবে না? তারপর চ্যাংশু ইয়েনজুকে চুমু দিয়ে বলে, আজকের মতো এটুকুই। এরপর সে তাকে শুভরাত্রি বলে তার রুম থেকে বের হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিনজা তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। তার মা জিজ্ঞেস করে, তুমি তো সেই পিলটা ব্যবহার করে চ্যাংশুর দাদাজিকে সুস্থ করার কথা বলেছিলে, তাহলে এখন নিচ্ছ কেন? লিনজা বলে, আমি চ্যাংশু আর ইয়েনজুর কথা শুনে বুঝেছি চ্যাংশু আসলে অসুস্থ, সে মেয়েদের পছন্দ করে না, তাই আমি এই পিল দিয়ে তাকে ঠিক করব। আর আপনি চিন্তা করবেন না, আমার প্ল্যান ঠিক মতো কাজ করবে, কারণ আমি শুনেছি তারা দুজন ডিভোর্স নিতে যাচ্ছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় সুযোগ, তাহলে আমি এখন চলে যাচ্ছি। অন্যদিকে আমরা দেখি চ্যাংশু আর ইয়েনজু ছদ্মবেশে রেস্টুরেন্টে লিনজা এবং তার মায়ের কথোপকথন শোনে।
তারা চলে যাওয়ার পর ইয়েনজু চ্যাংশুকে বলে দেখলে আমি বলেছিলাম না এদের মনে অন্য কিছু আছে, এখন প্রমাণ পাওয়া গেল, এবার চলো ওদের অ্যাক্টিং দেখি। কিন্তু ঠিক তখনই ব্যাং তাদেরকে দেখে ফেলে, সে ইয়েনজুকে বলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই না। তখন ইয়েনজু বুঝতে পারে যে তার সিনিয়র ভাই তার সাথে রাগ করে আছে, কারণ সে তার বিয়ের কথা তাকে জানায়নি। তাই ইয়েনজু তখন ব্যাং এর রাগ ভাঙানোর চেষ্টা করে। তখন ব্যাং চ্যাংশুকে বলে ওহ তাহলে তুমি আমার জুনিয়র সিস্টারের হাজব্যান্ড? চ্যাংশু বলে হ্যাঁ। এরপর সে তার সম্পর্কে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই ব্যাং তার সঙ্গে হ্যান্ডশেক করে আর বলে তুমি অনেক দারুণ, আমার জুনিয়র সিস্টারের সঙ্গে বিয়ে করেছো, ও কিন্তু একদম ডেভিল টাইপের। তারপর ব্যাং বলে সেদিন যদি নিলাম পার্টিতে তোমাদের না দেখতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে তোমাদের বিয়ে হয়েছে, আর তুমি পাহাড় থেকে এখানে এসেছো। ইয়েনজু তখন তার কাছে ক্ষমা চাই আর বলে আসলে আমি নিজেও জানতাম না যে আমার বিয়ে হয়ে গেছে। তারপর সে জিজ্ঞেস করে আচ্ছা মাস্টার তো এখনো এখানে আসেননি? আমি তো তাকে বিয়ের খবর জানিয়ে দিয়েছিলাম। ব্যাং বলে মাস্টার এখন কিছু গ্যাংস্টারদের নিয়ে ব্যস্ত আছে। তোমার কি মনে আছে যেই লোকটা তোমাকে ছোটবেলায় কিডন্যাপ করেছিল সে এত বছর ধরে চুপ ছিল কিন্তু এখন আবার ফিরে এসেছে? চ্যাংশু তখন ইয়েনজুকে জিজ্ঞেস করে তোমাকে ছোটবেলায় কেউ কিডন্যাপ করেছিল? ইয়েনজু বলে হ্যাঁ, তখন আমার বয়স 7 বা 8 বছর ছিল। সেই লোক বলেছিল আমার হাড়ের গঠন খুব অদ্ভুত আর তা দিয়ে সে ওয়াইন তৈরি করবে। সত্যি বলতে সে খুব ভয়ঙ্কর একজন লোক ছিল, আমি তার কথা ভাবতেও চাই না। চ্যাংশু তখন বলে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। ইয়েনজু বলে এখন আর আমাকে প্রোটেক্ট করার দরকার নেই, কারণ আমি এখন একজন না 10 জনের সঙ্গে একা লড়তে পারি। তারপর ব্যাং বলে চলো আমরা এবার ডিনারে যাই। তখন ইয়েনজু বলে না, আমার এখনই বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে দারুণ একটা শো শুরু হতে যাচ্ছে, সেটা আমার দেখতে হবে। এরপর আমরা দেখি চ্যাংশু আর ইয়েনজু দ্রুত বাড়ি ফিরে আসে। এরপর তারা লিংজাকে দেখানোর জন্য একে অপরের সঙ্গে ঝগড়া করার অভিনয় করতে থাকে। ইয়েনজু রেগে বলে আমি এখান থেকে যেতে চাই আর তুমি আমার পেছনে আসবে না। তখন চ্যাংশু চিৎকার করে বলে তুমি যদি একবার চলে যাও তাহলে আর কখনো ফিরে আসতে পারবে না। চ্যাংশুর মা এই ঝগড়ার মধ্যে পড়ে যান এবং দুইজনকে বোঝানোর চেষ্টা করে আর বলে তোমরা ঝগড়া কেন করছো, কিন্তু ইয়েনজু তখন সেখান থেকে চলে যায়। তখন চ্যাংশু বলে যেতে চাও তো যাও, এতে আমার কোনো কিছু আসে যায় না, এবং সে ও নিজের রুমে চলে যায়। এই সব দেখে লিংজা খুশি হয়ে ভাবে এটাই আমার সুযোগ। এরপর আমরা দেখি চ্যাংশু নিজের রুমে বসে ড্রিঙ্ক করছে। ঠিক তখনই লিংজা তার জন্য মধুর পানি নিয়ে আসে। সে বলে তুমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছো, এটা খাও, শরীর ভালো লাগবে। তখন চ্যাংশু পানি খেয়ে নেয় এবং তাকে বলে এখন তুমি এখান থেকে যাও। তখন লিংজা বলে আমার সব জানা হয়ে গেছে, তুমি অসুস্থ। এই কথা শুনে চ্যাংশু রেগে চিৎকার করে বলে তুমি কিভাবে জানলে? তখন লিংজা বলে আমি নিজেই শুনেছি, আর দেখো আমি ইয়েনজুর মতো নই যে তোমাকে ঘৃণা করব, বরং আমি তো তোমাকে ঠিক করতে চাই, আর আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, এবং আমার কাছে এমন এক উপায় আছে যেটা দিয়ে আমি তোমাকে পুরোপুরি ঠিক করে দিতে পারবো। এরপর চ্যাংশুর শরীর গরম হতে শুরু করে, সে বুঝে ফেলে কিছু একটা গোলমাল হয়েছে। সে জানতে চায় তুমি কি আমাকে কিছু খাইয়ে দিয়েছো? এর মধ্যেই লিংজা তার মুখে পিল ঢুকিয়ে দেয় এবং বলে এখন তুমি একদম ঠিক হয়ে যাবে। তারপর লিংজা বলে তুমি চাইলে আমাকে ইয়েনজু ভাবতে পারো, আমার কোনো আপত্তি নেই, শুধু একবার আমাকে তোমার স্ত্রী হতে দাও, এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর চ্যাংশু অচেতন হয়ে পড়ে যায়। লিংজা তখন ভাবে হ্যাঁ এখন আমার কাজ শেষ। ঠিক তখনই সেখানে ইয়েনজু এসে হাজির হয়। ইয়েনজুকে দেখে লিংজা চমকে যায় আর বলে তুমি এখানে কি করছো? তুমি তো এখান থেকে চলে গিয়েছিলে, আবার ফিরে এলে কেন? চলে যাও এখান থেকে। ইয়েনজু হেসে বলে চ্যাংশু আর আমি এখনো আইনি স্বামী স্ত্রী, তাই আমার এখানে থাকা স্বাভাবিক, কিন্তু তুমি এখানে কি করছো, তাও আবার এই ধরনের পোশাকে? লিংজা বলে তুমি তো চ্যাংশুকে পছন্দ করো না? না, তুমি তো নিজেই বলেছিলে তুমি তাকে ছেড়ে দিবে, তাই এখন আমাকে তাকে ঠিক করতে দাও। এই কথা শুনে ইয়েনজু তাকে একটা কম্বল পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে। লিংজা চিৎকার করে বলে আমাকে ছেড়ে দাও, যদি চ্যাংশু উঠে যায় তাহলে সে তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। ইয়েনজু বলে আচ্ছা আমার তো খুব ভয় করতেছে। তখন চ্যাংশু উঠে যায়। এইসব দেখে লিংজা বুঝে যায় এবং বলে তোমরা দুইজন আমাকে মিথ্যে বলছিলে। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট আসে। ইয়েনজু তাকে বলে একে নিয়ে জু পরিবারের দরজায় পৌঁছে দাও। এরপর চ্যাংশু ইয়েনজুকে জানায় আমার মনে হচ্ছে এখন আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি। তখন ইয়েনজু বলে তোমার তো ভালো হওয়াটাই উচিত ছিল, তুমি যেই ওষুধ নিয়েছো। চ্যাংশু একটু কাছে আসে আর ইয়েনজু বুঝে ফেলে যে সে সেই ড্রাগ দেওয়া ওয়াইন খেয়ে ফেলেছে। তখন চ্যাংশু ইয়েনজুকে সাহায্য করতে বলে। পরদিন সকালে আমরা দেখি তারা ব্রেকফাস্ট করছে। তখন চ্যাংশুর মা তাকে এত খুশি দেখে বলে মনে হচ্ছে তোমাদের ভিতরে সবকিছু ঠিক হয়ে গেছে। চ্যাংশু বলে মা আমার চেহারা দেখে কি সত্যিই সবকিছু বলা যায়? তার মা বলে ইয়েনজু কোথায়? চ্যাংশু বলে ও এখনো ক্লান্ত, তাই বিশ্রাম নিচ্ছে। ঠিক তখনই ইয়েনজু এসে হাজির হয় এবং রেগে গিয়ে বলে তুমি কাল রাতে যা করেছো তা ঠিক করনি। তখন চ্যাংশুর মা বলে ওহ তাহলে গত রাতেই কিছু একটা হয়েছিল। চ্যাংশু বলে মা দয়া করে এসব কথা বলো না। তার মা হেসে বলে ঠিক আছে আমি কিছু বলবো না, আমি তো এতেই খুশি যে খুব তাড়াতাড়ি আমি দাদি হতে চলেছি। আমি এখনই যাচ্ছি তোমাদের সব খালাদের এই খবরটা দিতে। এই বলে চ্যাংশুর মা খুশি হয়ে চলে যান। এরপর চ্যাংশু ইয়েনজুকে বুঝাতে থাকে এখন রাগ ছাড়ো, চলো একসাথে ব্রেকফাস্ট করি। অন্যদিকে লিংজা খুব রেগে আছে। সে বলে ইয়েনজুর কারণে আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। এরপর সে ফোনে কারো সঙ্গে এসব বলছিল। এরই মাঝে সে দেখে মিস্টার ব্যাং চলে এসেছে, সাথে তার মাস্টারকেও নিয়ে এসেছে। তখন সে মাস্টারকে জিজ্ঞেস করে যখন আমি আপনাকে ইয়েনজুর বিয়ের খবর দিয়েছিলাম তখন তো আপনি আসেননি, এখন হঠাৎ করে আপনি পাহাড় থেকে এখানে চলে এলেন কেন? মাস্টার বলে আমি তো শুধু আমার স্টুডেন্ট ইয়েনজুকে মিস করছিলাম, তাই তাকে দেখার জন্যই চলে এলাম। এইসব কথা তখন লিংজা শুনছিল আর তখনই সে বুঝে যায় এটাই আসলে সেই মিরাকল ডাক্তার। আর ইয়েনজুর তো এই বিষয়ে কোনো ধারণাই নেই যে সে ওই বিখ্যাত মিরাকল ডক্টরের ছাত্রী। এরপর দেখা যায় ইয়েনজু চ্যাংশুর সাথে তার কোম্পানিতে এসেছে। ইয়েনজু অবাক হয়ে জিজ্ঞেস করে ওহ তুমি এখানে কাজ করো?
এই পুরো বিল্ডিংটাই কি তোমার? চ্যাংশু হেসে বলে না, শুধু আমার না, এখন তোমারও। ইয়েনজু তার অফিসের সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। চ্যাংশু বলে, আমি এখন একটা মিটিংয়ে যাচ্ছি, যদি কোনো দরকার হয় তাহলে আমাকে জানিও। এরপর আমরা দেখি ইয়েনজু অফিসের অন্যদের কথাবার্তা শুনে, তারা বলছে আজ এখানে মিরাকল ডক্টরের ছাত্রী আসবে। ঠিক তখনই লিনজা এসে হাজির হয়। সবাই তাকে স্বাগত জানায় এবং অনেকেই ভাবতে শুরু করে যে এই চ্যাংশুর স্ত্রী, কারণ সে চ্যাংশুর দাদাজির চিকিৎসাও করছে। লিনজা চুপচাপ থাকলেও মনে মনে খুশি হচ্ছে। সে সবাইকে ইচ্ছে করে কিছুই বুঝিয়ে বলে না, যেন তারা ভুলটা করেই যায়। ঠিক তখনই ইয়েনজু এসে উপস্থিত হয় আর লিনজাকে বলে, বাহ, তুমি তো সব জায়গাতেই চলে আসো। কিন্তু উপস্থিত কর্মচারীরা অবাক হয়ে যায়। তারা ইয়েনজুকে ধমক দিয়ে বলে, তুমি প্রেসিডেন্টের স্ত্রীর সাথে এমন করে কথা বলছো। ইয়েনজু বলে, ওহ, তোমরা সবাই ভাবছো এই প্রেসিডেন্টের স্ত্রী। তখন সবাই ইয়েনজুকে কোম্পানি থেকে বের করে দিতে চায় এবং সিকিউরিটি গার্ডকে ডাকে। তখন ইয়েনজু লিনজাকে চোখে চোখে হুমকি দেয়। তাই ভয়ে লিনজা সবকিছু স্বীকার করে ফেলে, তোমরা ভুল বুঝেছ, আমি শুধু মিরাকল ডক্টরের ছাত্রী, প্রেসিডেন্টের স্ত্রী না। তখন ইয়েনজু সবাইকে লিনজার আসল পরিচয় দিতে থাকে এবং বলে সে কোনো মিরাকল ডক্টরের ছাত্রী না, সবই ও অভিনয় করছে। তখন সবাই ইয়েনজুর বিরুদ্ধে হয়ে যায় আর বলে, তুমি ফালতু কথা বলো না। কিন্তু লিনজা মনে মনে খুশি হয় যে এখনও সবাই তার পক্ষে আছে। ঠিক তখনই এক কর্মচারীর শরীর খারাপ হয়ে পড়ে এবং সে ব্যথায় কষ্ট পাচ্ছিল। সে কাতর গলায় লিনজাকে বলে, প্লিজ আমার প্রাণ বাঁচাও। লিনজা তখন বলে, আমি কিছু করতে পারবো না, আমাদের নিয়ম অনুযায়ী আমি এক বছরে মাত্র 3 জনকে বাঁচাতে পারি। সবাই তখন বলে, তুমি যদি এখন কিছু না করো সে মারা যাবে। লিনজা বলে, তাহলে তোমরা অ্যাম্বুলেন্স ডাকছো না কেন? ঠিক তখনই ওই কর্মচারীর স্ত্রী সেখানে এসে হাজির হয় এবং কাঁদতে কাঁদতে লিনজাকে অনুরোধ করতে থাকে, প্লিজ ওকে বাঁচিয়ে দাও। কিন্তু লিনজা তবুও কিছু করতে রাজি হয় না। তখন ইয়েনজু তার নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে সেই অসুস্থ কর্মচারীকে বাঁচিয়ে ফেলে। কর্মচারী খুব খুশি হয়ে ইয়েনজুকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এরপর চ্যাংশু সেখানে এসে যায় এবং জিজ্ঞেস করে, এখানে কি চলছে? তখন লিনজা তাড়াতাড়ি বলে, আমি মিরাকল ডক্টরের ছাত্রী। কিন্তু চ্যাংশু বিশ্বাস করে না। সে বলে, তুমি যদি সত্যিই মিরাকল ডক্টরের ছাত্রী হয়ে থাকো তাহলে আগে কখনো বলনি কেন? লিনজা বলে, আমি সত্যিই বলছি, আমার কাছে প্রমাণও আছে। সে তখন তার পকেট থেকে সেই আইডেন্টিফিকেশন কার্ড বের করতে যায়, যেটা কেউ একজন তাকে দিয়েছিল যাতে সে প্রমাণ করতে পারে সে মিরাকল ডক্টরের স্টুডেন্ট। কিন্তু তার কাছে সেটা আর থাকে না। ঠিক তখনই ইয়েনজু সেটা বের করে দেখায় এবং বলে, এই কার্ডটা আসলে আমার, তুমি এটা চুরি করেছিলে। কিন্তু লিনজা এটা মানতে রাজি হয়ে না, উল্টো ইয়েনজুর ওপর চুরির অভিযোগ তোলে। ঠিক তখনই ইয়েনজুর মাস্টার সেখানে চলে আসে এবং বলে, আমার আরও কোনো ছাত্রী আছে, তাহলে আমি এটা জানি না কিভাবে? তখন ইয়েনজু বলে, মাস্টার আপনি চিন্তা করবেন না, আমি ওর মুখ থেকেই সব স্বীকার করিয়ে নেব। ইয়েনজু তখন আবার তার ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে। তখন লিনজা তার মুখে নিজেই সব সত্য স্বীকার করে নেয় এবং বলে, আমি সব মিথ্যে বলছিলাম, আমি আসলে কারো ছাত্রী না, শুধু অভিনয় করছিলাম। তখন তাকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর ইয়েনজুর মাস্টার চ্যাংশুকে সব বলতে থাকে কিভাবে প্রথমে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তাই ইয়েনজু ভুল করে চ্যাংশুর কাছে প্রতিশোধ নিতে এসেছিল, যদিও তাদের বিয়েটা অনেক আগেই ঠিক করা ছিল। আর ইয়েনজু মাস্টারের দেয়া ম্যারেজ সার্টিফিকেটকে যুদ্ধের চ্যালেঞ্জ মনে করেছিল। এরপরে তারা মাস্টারের সাহায্যে সেই লোককে খুঁজে বের করার চেষ্টা করে যে বারবার তাদের ক্ষতি করার চেষ্টা করছে। সেই ব্যক্তি চ্যাংশু এবং তার দাদাজির অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। ইয়েনজু তখন তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে সেই ব্যক্তির বিষয়ে জানতে পারে। তখন ইয়েনজু আর সেই ব্যক্তির মধ্যে তুমুল যুদ্ধ হয়। ইয়েনজু তখন তার ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে তাকে হারিয়ে দেয়। কিন্তু যুদ্ধ শেষে সে জানতে পারে যে ওই ব্যক্তি আর কেউ নয়, বরং তারই সিনিয়র ভাই ছিল, কারণ সে আরও ম্যাজিক্যাল শক্তি অর্জন করতে চেয়েছিল, তাই সে এইসব করেছে। এরপর সে তার নিজের ভুল বুঝতে পারে। তখন ইয়েনজুর কাছে ক্ষমা চায় এবং সেখানেই সে মারা যায়। এদিকে ইয়েনজু এত বেশি শক্তি ব্যবহার করেছিল যে সে নিজেই অসুস্থ হয়ে পড়ে এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। তখন চ্যাংশু তাকে বাড়ি নিয়ে আসে। তখন মাস্টার তাকে চেক আপ করে বলে ইয়েনজু কিছু সময়ের ভিতর সুস্থ হয়ে যাবে। কিন্তু চ্যাংশু তার কথা না শুনে জোরে জোরে কান্না করতে থাকে। এরপর দেখা যায় ইয়েনজু সুস্থ হয়ে গেছে এবং সে চ্যাংশুকে দেখতে থাকে। তখনই চ্যাংশু উঠে যায় আর ইয়েনজুকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ইয়েনজু মুচকি হেসে বলে, আমি জানি তুমি আমার নাম ধরে কাঁদছিলে, তাই তো আমাকে ঠিক হতেই হতো। এই কথা শুনে দুজনেই খুব খুশি হয়ে তখন চ্যাংশু ইয়েনজুকে বলে, আমরা আবার নতুন করে বিয়ে করব, আর এবার তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। ইয়েনজু সম্মতি দেয় আর দুজনেই প্রতিশ্রুতি দেয় একসঙ্গে ভবিষ্যৎ কাটানোর। এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।